আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 3, স্পেসিফিক ফর ক্লাস 8, 9, 10 এবং পরবর্তী সময় এটা পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কাজে আসে। বিগত ক্লাসে আমরা বেশ কয়েকটি রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা ইতিমধ্যেই তোমরা দেখতে পেয়েছো, বোর্ডে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। আশা করি বরাবর তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। প্রথমে একটু খেয়াল করো, এখানে প্রথমেই দেওয়া আছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন নেগেটিভ করবো, যদি সেখানে অ্যাজ সুন অ্যাজ উল্লেখ করা থাকে, তখন সেই বাক্যটা আমরা কোন সিস্টেমে সলভ করব। তোমাদের একটু খেয়াল করতে হবে, অ্যাজ সুন অ্যাজ উল্লেখিত বাক্যে, আমি আবারও বলি, অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্য যখন প্রশ্নে পাবো, অ্যাজ সুন অ্যাজ উল্লেখ করা থাকবে, তখন এখানে স্পেসিফিক একটা কমা দেওয়া থাকবে, অর্থাৎ ডাবল অংশ দেওয়া থাকবে। ওই সেন্টেন্সের প্রথমে একটা অংশ থাকবে এবং ওই সেন্টেন্সের পরে আরেকটা অংশ থাকবে। একটু মনে রাখতে হবে। তাহলে আমরা সূত্রটা যাই, প্রশ্নে যেখানে আমরা অ্যাজ সুন অ্যাজ পাবো, সেই অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসবে। আমি কথাটা আবারও বলি, প্রশ্নে যেখানে আমরা অ্যাজ সুন অ্যাজ পাবো, সেই অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা কি লিখবো? নো সুনার হ্যাড। তারপরে প্রশ্নের প্রথম অংশের সাবজেক্ট, যেহেতু আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কমাযুক্ত বাক্য থাকবে, যে বাক্যের দুইটা ক্লাউজ থাকবে, তা প্রথম যে ক্লাউজটা থাকবে, প্রথম যে অংশটা থাকবে, সেই অংশের সাবজেক্ট লিখবো, সেই অংশের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, ওই সেন্টেন্সের যে অংশটা আছে ওই অংশে কি বাকি অংশ লিখবো। দ্যাট, তারপরে কি আসবে? কমার পরিবর্তে কি আসবে? দেন। এই দেনটা কি কিসের জন্য আসে? কমার পরিবর্তে। তারপর প্লাস কমা এর পরের অংশ। আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। As soon as that thief saw the police, he ran away. তাহলে as soon as আমি পেলাম, as soon as এর পরিবর্তে আমরা কি লিখবো? সূত্র কি বলতেছে? No sooner had. আচ্ছা, তারপরে কি বলতেছে? প্রশ্নের প্রথম অংশের সাবজেক্ট। এখানে প্রশ্ন বা সেন্টেন্সের প্রথম অংশে লিখলে সুন্দর হয়। প্রশ্ন বলতে হচ্ছে, এখানে আমরা যদিও আগে লিখেছি, সেন্টেন্স লিখলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। সেন্টেন্স এর প্রথম অংশের সাবজেক্ট। ধর টোটালটা একটা বাক্য, এই বাক্যের কমার আগের অংশটা হচ্ছে প্রথম অংশ, আর এই কমার পরের অংশ হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশের সাবজেক্ট কে? অবশ্যই দ্য থিফ। নো সুনার হ্যাড the thief। এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? সি স, আমরা জানি সিন। তাহলে কি হবে? সিন। এরপরে কি? দ্য পুলিশ। তাহলে সেন্টেন্সের বাকি অংশ, প্রথম অংশ কি? বাকি অংশ। তাহলে কি হবে? দ্য পুলিশ। এরপরে সূত্র কি বলতেছে? দেন। কি লিখতে হবে এরপরে? দেন। তারপরে কি বলতেছে? কমা এর পরের অংশ। তাহলে কমার পরের অংশ প্রশ্নে কি ছিল? এখানে কমা ছিল। তাহলে পরের অংশ কি? হি র্যান অ্যাওয়ে। তাহলে কি হবে? দেন হি। ওইখানে কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? as soon as the thief saw the police, he ran away. No sooner had the thief seen the police, then he ran away. তাহলে এভাবে কাজটা হলো, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী রুলসে চলে যাই। চু এবং চু, টি ডাবলও যখন হয় তখন এটা প্রোনাউন্স হয়ে যায় চু, আর টি ওটা কি? শুধু টু। চু আর এবং চু যুক্ত বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ এমন কোনো প্রশ্ন থাকবে যেখানে এটাও থাকবে এটাও থাকবে, ওই বাক্যটাকে যখন নেগেটিভ করতে বলবে অ্যাফার্মেটিভটাকে, তখন আমরা এই রুলস অনুযায়ী কাজ করব। তাহলে রুলসটা কি? যে টি ডাবল ও, দ্যাটস মিন টু, টু এর জায়গায় হবে সো, এবং টি ও টু এর জায়গায় হবে দ্যাট। মানে টু এর পরিবর্তে হবে সো, আর শুধু টু তার পরিবর্তে হবে কি? দ্যাট, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস ভার্ব। এখানে কিন্তু একটা বিষয় আছে, এই যে টু এর জায়গায় সো হবে এবং টু এর জায়গায় দ্যাট হবে। তারপরে তো দেখা গেছে যে প্রশ্নের বাকি অংশে
হ্যাঁ, ওই সাবজেক্ট লিখতে হবে এবং টেন্স অনুযায়ী ক্যান হবে, কখনো 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 কুড হবে। প্রশ্ন হতে পারে স্যার তাহলে এই সাবজেক্টটা কোন জায়গা থেকে আসবে, এই সাবজেক্টটা প্রশ্নের শুরুতে যে সাবজেক্ট থাকবে ওইটাও হতে পারে। আর এই ক্যান কুড কখন হবে, টেন্স যদি ভার্ব, প্রশ্নের মধ্যে ভার্ব যদি মূল রূপে থাকে তাহলে আমরা নিয়ে আসবো কি ক্যান, আর প্রশ্নের মধ্যে ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা নিয়ে আসবো কি কুড। এরপরে লাস্টে সংশ্লিষ্ট ভার্বটা বসে যাবে। তাহলে আমরা আসি, সলভ করার চেষ্টা করি। হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে কি পেলাম টু টু, তাহলে এই হি এর জায়গায় থাকবে, এই ইজ এর জায়গায় থাকবে, এই টু এর জায়গায় শুধু আমাকে করতে হবে টু এর জায়গায় সো বসাইতে হবে, তাহলে সো। আবার কি উইকের জায়গা থাকবে, আবার পরবর্তী টু এর জায়গায় কি হবে দ্যাট। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আমি কিন্তু এই জায়গায় লিখতে পারতাম সাবজেক্ট প্লাস এবি প্লাস টু এর জায়গায় সো প্লাস আদার ওয়ার্ড প্লাস পরবর্তী টু এর জায়গায় দ্যাট। এভাবে না লিখে সংক্ষেপে বোঝার জন্য প্রশ্ন যত বড়ই থাকুক সে জায়গায় যেখানে আমি টু পাবো ওইখানে হচ্ছে সো, যেখানে আমি শুধু টু পাবো ওইখানে হবে কি দ্যাট, বাকি শব্দগুলো অপরিবর্তিত থাকবে। তবে ভার্ব লেখা যাবে না। কি লেখা যাবে না? ভার্ব লেখা যাবে না, যেহেতু সূত্রে ভার্বটা কি সবার পরে আছে। এখন হচ্ছে সাবজেক্ট। আমি একটু আগে বলেছিলাম এই সাবজেক্টটা কে হবে। যদি দুইটা ক্লজ দেওয়া থাকে অর্থাৎ সেন্টেন্সটা যদি একটু বড় থাকে তখন লিঙ্কারের পরে যদি আমরা আরেকটা সাবজেক্ট পাই তখন ওই সাবজেক্ট আমরা বসাবো। যদি না দেওয়া থাকে তাহলে এই সাবজেক্টটাকেই আবার পুনরায় বসাতে হবে, যেহেতু একটা সাবজেক্টকে দুটো অংশ মডিফাই করবে। সেক্ষেত্রে কি এই সাবজেক্টটা হিটা আবার চলে আসবে। ক্যান বা কুড, আমরা ক্যান বসাবো না কুড বসাবো ডিপেন্ড করবে প্রশ্নের ভার্বের উপরে। ভার্ব কি দেওয়া আছে? ভার্ব দেওয়া আছে ওয়াক। ওয়াক যেহেতু মূল রূপে আছে, যেহেতু এখানে ওয়াকড নাই, তাহলে মূল রূপে যেহেতু আছে তাহলে কি আসবে ক্যান, তাহলে হি ক্যান। এই যে ক্যানটা, এই ক্যানটা কি হাবোধক আকার প্রকাশ করবে না নাবোধক আকার প্রকাশ করবে? এখানে যদিও আমি সূত্রে লিখি নাই, বোঝানোর সুবিধার্থে এখন আমি লিখব এই ক্যানটা যেহেতু আমাকে অ্যাফার্মেটিভ থেকে না নেগেটিভ করতে বলেছে, এই ক্যান থাকলেও আমি ক্যান নট বসাবো। ক্যান থাকলে কি করব? ক্যান নট বসাবো, অথবা কুড থাকলেও কিন্তু পাস্ট ফর্ম করলেও কিন্তু আমি কুড কি করব? কুড নট বসাবো। নিশ্চয়ই আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আগে দেওয়া ছিল কিন্তু শুধু ক্যান বা কুড, বাট যেহেতু নেগেটিভ করতে হবে সেক্ষেত্রে কি ক্যান নট বা কুড নট হবে। আর যদি নেগেটিভ দেওয়া থাকে অ্যাফার্মেটিভ করতে হয় তখন আমাকে ক্যান নট বা কুড নট উঠিয়ে শুড এগুলো সিস্টেমে উঠে যাবে। সেক্ষেত্রে কি এখানে কি বসবে? ক্যান নট, বা সংক্ষেপে কি বলা হয় কান্ট। দ্যাট হি কান্ট, ভার্ব কি ওয়ার্ক দেওয়া ছিল তো ভার্ব মূল রূপে বসবে। এখানে যদি আমি কুডও বসাইতাম অর্থাৎ কুড নটও যদি বসতো, ধরে নাও এখানে ওয়ার্ক আছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আসবে কি কুড নট। তখনও কিন্তু এখানে আমি ওয়ার্ক লিখতাম না, তখন কিন্তু ভার্বটা আমাকে মূল রূপেই লিখতে হবে, দ্যাটস মিন ওয়ার্ক লিখতে হবে। তার মানে আমাদের এখানে সূত্র অনুযায়ী সব ঠিক থাকবে, শুধু এই জায়গাগুলোতে চেঞ্জ হয়ে সো দ্যাট বসবে। আর সাবজেক্ট যদি দুইটা না দেওয়া থাকে অর্থাৎ ভিন্ন কোনো ক্লাউসে যদি সাবজেক্ট আলাদাভাবে না দেওয়া থাকে তাহলে প্রশ্নের প্রথম অংশে যে সাবজেক্ট ছিল ওটাকে রিপিট করতে হবে। এরপরে ভার্বের উপর বেস করে ক্যান নট বা কুড নট বসিয়ে সংশ্লিষ্ট ভার্বটাকে মূল রূপে লিখতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স আছে যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে শুধু এবি যুক্ত বাক্যের ক্ষেত্রে, শুধু বা শুধু না লিখে আমি লিখতে পারি সাধারণ, সাধারণ এবি যুক্ত বাক্যের ক্ষেত্রে। সাধারণ এবি যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা তো এবি গুলো চিনি, আমরা জানি না এবি গুলো কি কি। আমরা নিশ্চয়ই আগের ক্লাসে শিখেছিলাম, তারপর আমি একটু রিভিউ করি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, মে, শুড, could, would, might, must, ডট ডট ডট, এইগুলো বেশি ব্যবহার হয়। সাধারণ নির্বাচিত বাক্য হচ্ছে এইগুলো। তাহলে আমাদের সূত্রটা কি? সাধারণ নির্বাচিত বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এবি প্লাস নট অথবা নো
প্লাস ভার্ব বা অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড প্লাস আদার ওয়ার্ড। অর্থাৎ সাধারণ কোনো সাহায্যকারী ভার্বযুক্ত বাক্যকে যখন আমরা নেগেটিভ করব তখন আমাকে এই রুলসে যেতে হবে। আমরা সাবজেক্ট নিশ্চয়ই চিনি, ব্যক্তিবস্তু প্রাণী যাকে ঘিরে সাবজেক্ট হয়, হ্যাঁ, তারপরে যাকে ঘিরে সাবজেক্ট তৈরি হয়। এবি আমি লিখে ফেলাম ইতিমধ্যেই, এদের মধ্যে যে কোনো একজন থাকতে পারে। নট বা নো, এখানে প্রশ্ন হতে পারে স্যার নট কখন বসাবো আর নো কখন বসাবো। এই নটটা বসে কিন্তু সাধারণ অর্থে টু বি সমান সমান, আমি মুখে বলি এটা, টু বি সমান সমান কি নট, আর টু হ্যাভ সমান সমান কি নো। আমি একটু ক্লিয়ার করে বলতে চেষ্টা করি। টু বি ভার্ব কারা, এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাঁ, সাধারণত শ্যাল বি উইল বি, এই ধরনের বাক্যগুলো কিন্তু টু বি ভার্ব। এই টু বি ভার্ব যদি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় তার সাথে কি যোগ করবো, নট। যেমন ধরো এন্ট, ইজেন্ট, আরএন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট, উইল নট, মে নট, ক্যান নট, শ্যাল নট, শুড নট, মাইট নট, এগুলোর ক্ষেত্রে কি হবে, নট যুক্ত হয়। আর নোটা কখন হয়, যখন টু হ্যাভ ভার্ব যুক্ত থাকে। যেমন ধরো এইচ যুক্ত ভার্বগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, তখন কি হ্যাভ নো, হ্যাজ নো, হ্যাড নো, তখন কিন্তু নেগেটিভ প্রকাশ করতে নোটা ব্যবহার হয়। আর অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ভার্ব তো আমরা সবাই চিনব। অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড মানটা কি, প্রশ্নে যে সকল শব্দগুলো দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় ওগুলোকে কিন্তু আমাকে অপোজিট ওয়ার্ড লিখতে হয়, যেটা আমাদের পার্ট 1 আর 2 তে আলোচনা হয়েছিল। সিরিয়ালি অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রে পার্ট 1 এ আলোচনা হয়েছিল। সিরিয়ালি অনেকগুলো শব্দ আমি লিখে দিয়েছিলাম, যে সকল শব্দগুলো কী করতে হয়, অপোজিট ওয়ার্ড তৈরি করতে হয়। তাহলে একটু খেয়াল করতে হবে, এখানে একটি বিষয় খেয়াল করতে হবে। তাহলে আমরা একটু এক্সাম্পল বোঝার চেষ্টা করি। এখানে যেমন ধরো হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট ম্যান, এখানে কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে কি আছে, ইজ, এবি জায়গায় কিন্তু আমার কি দেওয়া ছিল, ইজ দেওয়া ছিল। তাহলে এখানে কি চলে আসলো, ইজ। তাহলে আমরা যখন অ্যান্সারে যাব তখন কি, হি, এই যে ইজ, সাবজেক্ট আমি লিখে ফেললাম কি হি, তারপরে এবি, এবি কি আসলো, ইজ। তাহলে কি আমাকে এবিটা লিখতে হবে, যে এবি। তারপরে নট বা নো, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম নট বসবে এম ইজ আর ওয়াজ ওয়ার, শ্যাল উইল ক্যান মে শুড কুড মাইট, অর্থাৎ টু বি ভার্বের ক্ষেত্রে নট বসবে, আর টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে কি বসবে, নো বসবে। সেক্ষেত্রে এই ইজের জায়গায় কি যুক্ত হবে, নট। তাহলে হি ইজ নট। তারপরে কি আসলো, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, ভার্ব অথবা কি অবলিক দিয়েছিলাম, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড। প্রশ্ন হতে পারে কখনো কখনো, আমি তোমাদের বোঝার জন্য বলছি, ভার্ব থাকলে ভার্বটা লিখবো, আর ভার্ব না থাকলে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট করে ফেলবো। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় ভার্ব থাকে না, শুধু অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকে, তখন কিন্তু আমি এই এবির সাথে নট করার পরে সেই অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড কাজ করবো। এই কারণে আমি ভার্ব বা অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিচ্ছি, মানে যে কোনো একটা থাকতে পারে। প্রশ্ন করার সাথে দুইটাই থাকে, ভালো, দুটো থাকলে যদি তুমি যদি ভার্ব আগে পাও তাহলে ভার্ব আগে বসাবা, আর যদি তুমি অ্যাডজেক্টিভ ওয়ার্ড আগে পাও তাহলে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড আগে বসাবা, তারপরে ভার্ব বসে অন্য শব্দ লিখে দিবা। আর যদি দেখা গেছে তোমার ভার্ব আগে দেওয়া থাকে তাহলে ভার্ব আগে বসাইলা, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড করলা, তারপরে তুমি অন্য শব্দ লিখে ফেললা। তার মানে এটার মধ্যে দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে, আবার দুইটা থাকলে যেটাকে আমি আগে পাবো প্রশ্নে আমি সেটাকে আগে কাজ করবো। একটু ভালো করে খেয়াল করি, আমরা সাবজেক্ট পেয়েছি হি, লিখেছি, এবি পেয়েছি ইজ, লিখেছি, তার সাথে নট যুক্ত করেছি সূত্র অনুযায়ী। এখন এখানে আমার একটা ভার্ব থাকার কথা ছিল, যদিও এই বাক্যে মূল ভার্ব নাই। ভার্ব হচ্ছে মূল ভার্ব ওগুলো যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝা, যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝা, যেহেতু ওই শব্দ পাওয়া যাচ্ছে না, তার মানে এই বাক্যে কিন্তু প্রিন্সিপাল ভার্ব নেই। তাহলে কি দেওয়া আছে, একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আমি কিছুক্ষণ আগেই বলছি যে সকল শব্দ দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় ওই সকল শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে এখানে কি দেওয়া আছে, অনেস্ট। আমরা জানি অনেস্ট মানে কি, সৎ, তার মানে কি এটা গুণকে প্রকাশ করে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আমরা এটাও জানি অনেস্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসঅনেস্ট, তাহলে আমরা এটা লিখে ফেলবো ডিসঅনেস্ট। তারপরে কি, আদার ওয়ার্ড, আদার ওয়ার্ড কি, ম্যান। তবে বাট মিসিং হলো এখানে কি, ভার্ব। যেহেতু এই প্রশ্নে ভার্ব নাই তাই আমার এটা নিয়ে ভাবার দরকার নাই। যদি এই প্রশ্নে ভার্ব অনেস্টের আগে থাকতো তাহলে আমি সেটা আগে লিখতাম, কোনো পরিবর্তন হতো না। যদি এখানে এই প্রশ্নে যদি ভার্ব যদি অনেস্টের পরে থাকতো সেক্ষেত্রে আমি ডিসঅনেস্টের পরে লিখতাম, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হতো না। মানে ভার্বটা ম্যাটার না, ভার্বটা যেখানে থাকবে সে টেন্স অনুযায়ী সেই ভার্বটা বসে যাবে। কিন্তু
অ্যাডজেক্টিভ ওয়ার্ড আমি যেখানে পাবো সেখানে আমি অপোজিট ওয়ার্ডের কাজ করব, এটা হচ্ছে মূল বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত আজকের আলোচনা থাকলো। আমরা পরবর্তী আলোচনা অর্থাৎ পার্ট 4 এ আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভের আলোচনা শেষ হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং এই রুলসগুলো ভালো করে মেমোরাইজ করবে এবং প্র্যাকটিস করবে। আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।